নমস্কার, শুভ অপরাহ্ন। চরমশলার প্রথম ভাগ গতকাল বলেছি। আজকে এই মশলাকে নিয়ে বাণিজ্য, মশলাকে নিয়ে ষড়যন্ত্র, গুপ্ত হত্যা এবং সর্বোপরি একের পর এক সাম্রাজ্যবাদী আচরণের দ্বিতীয় ভাগ, যেখানে রয়েছে অনেক নৃশংস কাহিনী, রয়েছে ভয়ঙ্কর সমস্ত বদলা, রয়েছে এমন নৃশংসতা, এমন সমস্ত বিষয় যা অনেক দিন পর্যন্ত কেউ হয়তো কথাই বলেনি এ নিয়ে। আমি গতকাল বলেছিলাম 1488 খ্রিস্টাব্দের কথা। একদম প্রথমে এই 1488 খ্রিস্টাব্দে মশলার বাণিজ্য শুরু হওয়ার আগের যে পরিস্থিতি, সেটা একটুখানি বলে নিই। আর তার সঙ্গে বলে নিই এক আশ্চর্য রহস্যময়ী নারীর কাহিনী, যে নারীর নাম আপনারা সকলে জানেন। প্রথম বিশ্বযুদ্ধে যিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, গুপ্তচর বৃত্তি করেছিলেন ফ্রান্সের হয়ে, এবং সেই নারীর নাম মাতা হারি। মাতা হারি অতি সাধারণ ওলন্দাজ ঘরের মেয়ে, ডাচ ঘরের মেয়ে। তার বাবার ছিল টুপির ব্যবসা। কিন্তু এই মাতা হারি পরে যখন তার বয়স হলো 15 বছর, তার মধ্যে তার বাবার ব্যবসা একদম শেষ হয়ে গেল। সংসারে দেখা দিল প্রচণ্ড অভাব। 15 বছর বয়সেই তিনি বুঝতে পারলেন যে তার শরীরটাকে ব্যবহার করে তিনি বহুদূর যেতে পারবেন। ততদিনে ওলন্দাজরা অর্থাৎ ডাচেরা ইস্ট ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে তাদের বিশাল ব্যবসা তৈরি করেছে, কলোনি তৈরি করেছে। তা একজন ওয়েস্ট ইন্ডিয়ান কলোনিয়াল সাহেবকে, যার থেকে 22 বছরের বড়, মদ্যপ লম্পট এক ব্যক্তি, তাকে বিয়ে করলেন মাতা হারি। বিয়ে করার জন্য সেই সময় একটা অদ্ভুত ছবি পাঠালেন তিনি, যে ছবিটি খুব রিভেলিং ছবি বললে অন্যায় বলা হবে না। 15 বছরের মাতা হারি 37 বছরের সেই পুরুষটিকে বিয়ে করে ওয়েস্ট ইন্ডিজে চলে গেলেন। সেখানে থাকাকালীন তাদের 2টি সন্তান জন্মালো। কিন্তু বড় মেয়েটি যিনি জন্মালো, তাকে নিয়ে স্বামী আবার পলায়ন করলেন। ছেলেটি মারা গেল রহস্যময় কারণে। এক ছেলে এক মেয়ে হয়েছিল। মাতা হারি ফিরে এলেন ইউরোপে। আস্তে আস্তে জড়িয়ে পড়লেন গুপ্তচর বৃত্তির কাজে। এই গুপ্তচর বৃত্তির কাজ যখন তিনি করছেন, ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং সেই সময় জার্মানরা তাকে একসময় গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াডে হত্যা করেছিল। কিন্তু তারও আগে আছে অনেক কাহিনী। তিনি একের পর এক জার্মান লেফটেন্যান্ট কর্নেল, তাদের সঙ্গে শয্যায় যেতেন, গোপন তথ্য নিতেন এবং ফ্রান্সকে সেগুলো দিতেন। তার এক প্রেমিক জুটেছিল, বয়সে তার থেকে 20 বছরের ছোট এক প্রেমিক, একজন ফরাসি জেনারেল। তার জন্যই তিনি যত চেষ্টা করতেন। সে প্রেমিকটি আবার যুদ্ধে আহত হয়। কিন্তু ইতিমধ্যে যখনই ফায়ারিং স্কোয়াডের সামনে শত্রু সৈন্যদের দাঁড় করানো হচ্ছে, মাতা হারি সেখানে হাজির হয়ে যেতেন। হাজির হয়ে স্বল্প বসন করে তিনি ঠিক ফায়ারিং স্কোয়াডে গুলি করার আগের মুহূর্তে ফ্লাইং কিস ছুড়ে দিতেন সেই সমস্ত সৈনিকদের উদ্দেশ্যে, যাদের একটু পরেই মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুর আগে মাতা হারির এই বিখ্যাত ফ্লাইং কিসকে বলা হতো কিস অফ ডেথ। একবার মাতা হারি ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার অর্থ সেটা ছিল সিগন্যাল, গুলিটা এবার করো। 3টে গুলি করা হতো ফায়ারিং স্কোয়াডে, 3টে গুলি মৃত্যু নিশ্চিত করার জন্য। একসঙ্গে 3 জন সৈনিক গুলি চালাতো। এই ছিল মাতা হারি একজন গুপ্তচরের কাহিনী,
পরবর্তীকালে জার্মানরা যাকে ধরার পর তাকে কিন্তু কি করা হলো না, তাকেই ফায়ার স্কোয়াডের সামনে দাঁড় করানো হলো। এহ বাহ্য, এহ বাহ্য। এক গুপ্তচরের কাহিনী বললাম কেন, এক নারী গুপ্তচরের কথা বললাম কেন? ইতিহাসে কিন্তু মাতাহারি প্রথম নারী গুপ্তচর নন। আমাদের এই দেশেই আমরা এর আগে বহু নারী গুপ্তচরকে পেয়েছি। সে কাহিনী কোনো এক সময় বলবো, গুপ্তচরদের কাহিনী বলতে গিয়ে। এখন চলুন মশলার গল্পটা বলি। মশলা 88 সালে যে কথা আপনাদের গতকাল বলে সেখানে নিয়ে যাই। 1488 সালে মালাবার উপকূলের বন্দরে কালিকটে এসে নামলেন যিনি, তার নাম আবার মনে করিয়ে দিই, কোভিলহো। কোভিলহো একজন পর্তুগিজ নাবিক বা এক্সপ্লোরার। তিনি কিন্তু জলদস্যু নন। তিনি কেন এলেন, কোভিলহো কেন এলেন 1488 সালে কালিকট বন্দরে, তার নেপথ্যের কাহিনী জানতে আপনাকে যেতে হবে একটু পেছন দিকে। জানতে হবে কেন কোভিলহো এলেন, কী ছিল তার কারণ, আসার নেপথ্যের কারণ। চলুন যাই ওই 1488 ঠিক 2 বছর আগে 1486 সাল বা 1484 সাল মতান্তরে, সেই সময় পর্তুগালের রাজা যিনি ছিলেন, পর্তুগালের সম্রাট যিনি ছিলেন, তিনি চেয়েছিলেন, তিনি খবর পেয়েছিলেন যে প্রাচ্যে, দূর প্রাচ্যে এমন কিছু জিনিসপত্র পাওয়া যায় যার ব্যবসাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রচুর লাভ। গতকাল বলেছি যে মশলার কীরকম দাম ছিল সেই সময়। তো লাভ করার জন্য সেই রাজা স্থির করলেন তিনি ব্যবসা করবেন। তাই ব্যবসা করার জন্য প্রথম কাজ কি, দ্বিতীয় জন সেই রাজার নাম, তিনি জলপথে অভিযানের জন্য আগে স্থলপথে বিভিন্ন অঞ্চল আবিষ্কারের কাজে নিয়োগ করলেন গুপ্তচরদের। এই গুপ্তচরদের শতকরা 90 জনই ছিল ধর্মে ইহুদি। আর মাথায় রাখুন, পর্তুগালের রাজা দ্বিতীয় জন, যিনি পরবর্তীকালে তাঁর পুত্র ইমানুয়েল সিংহাসনে বসবেন। আর ইমানুয়েলের সময় ভাস্কো দা গামা আসবে ভারতবর্ষে। ভাস্কো দা গামার কাছে এই কাহিনীকে নিয়ে যেতে হবে। তার আগের ব্যাকগ্রাউন্ডটুকু বলে নিই, তার আগের যে পরিস্থিতিটা সেটা একটু জানিয়ে দিই। এবার দ্বিতীয় জন খবর পেয়েছেন যে কালিকট নামের একটি বন্দর আছে, মালাবার নামে একটা উপকূল আছে। দ্বিতীয় জনের ইচ্ছা সেই কালিকট বন্দরে সেখানে পৌঁছে দেওয়া, তার লোকেদের সন্ধান আনা। তিনি তাই পর্তুগিজ নয়, ইহুদি গুপ্তচরদের কাজে লাগালেন। গুপ্তচরদের নিয়ে রাজা জন দুটি দল তৈরি করলেন। প্রথম দলের নেতার নাম আন্তোনিও ডি সিলবোয়া, কিন্তু আরবি ভাষা যেহেতু জানা ছিল না, তাই সেই অভিযান ব্যর্থ হলো। পরের অভিযানের নেতৃত্ব দিলেন আফানসো দি পেইভা, আর ওই যে বলেছিলাম পেরো ডি কাভিলহাম। 1487 সালের 7ই মে শুরু হলো রাজধানী লিসাবোয়া থেকে জাহাজে চড়ে তাঁদের অভিযান। এই দুজনেই আরবি ভাষাটা খুব ভালো করে জানতেন। তারা কি করলেন, হরমুজ প্রণালী পর্যন্ত এসে আরব বণিকের ছদ্মবেশ নিয়ে সুয়েজ, এডেন উপসাগর, সুয়াকিন এগুলো সমস্ত পার হয়ে টর পর্যন্ত ঘুরে গেলেন। এরপর এই প্রথম দলের নেতা আফানসো ডি পেইভা তিনি কি করলেন, তিনি রহস্যময় প্রিস্টার জনের দেশ খুঁজতে চলে গেলেন। আর কোভিলহাম বেরিয়ে পড়লেন ভারত আবিষ্কারের উদ্দেশ্যে। গল্পটা এখানে শেষ হচ্ছে না, বরং বলতে পারি গল্পটা এখানে শুরু হচ্ছে। এবার কি হলো, ভারত আবিষ্কারের উদ্দেশ্যে তিনি তো বেরিয়ে পড়েছেন। বেরিয়ে পড়ে 88 সালের কোনো একটা সময় কোভিলহাম ভারতের কালিকট বন্দরে ছদ্মবেশ থাকা সত্ত্বেও প্রথমে তার চেহারা স্থানীয় মানুষ বিশ্বাস করতে চায়নি, কিন্তু স্পষ্ট আরবি উচ্চারণ, চমৎকার আরবি ভাষায় কথা বলছে, আদব কায়দা সব কিছু জানে, তিনি কিন্তু সহজেই
মানুষের বিশ্বাস অর্জন করে ফেললেন। চেহারায় আরবি ভাব নেই, কিন্তু ভাষাটা তো আরবি, সেটাই মানুষকে আকৃষ্ট করলো এবং তিনি বিশ্বাস জাগাতে সক্ষম হলেন। গল্পটা এখানে শেষ হলো না। এবার কি হলো, কিছুদিন সেখানে থেকে, অর্থাৎ কিনা পর্তুগালের রাজা দ্বিতীয় জনের জন্য তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষের মনের সন্দেহ দূর করে কবিলহাম মালাবারের উপকূলের এখানে সেখানে ঘুরলেন। প্রচুর তথ্য তার সংগ্রহ করা হলো। তিনি জানতে পারলেন যে মশলার ব্যবসা কেমনভাবে হচ্ছে। তিনি এবার ওখান থেকে আবার ফিরে গেলেন কোথায়? কায়রোতে। কেন কায়রোতে ফিরে গেলেন? না, সেখানে আফানসোর ফিরে আসার কথা ছিল। একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল যে আমি আজ থেকে ঠিক 8 মাস বা 9 মাস পরে ফিরবো, তুমি কায়রোতে এসে আমার জন্য অপেক্ষা করবে। তিনি চলে গিয়েছিলেন, আফানসো চলে গিয়েছিলেন, কিন্তু রহস্যময় ক্রিস্টার জনের দেশ খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। আর কবিলহাম এসেছিলেন কালিকট বন্দরে। কিন্তু হরমুজ প্রণালী পেরিয়ে তিনি যখন কায়রোতে পৌঁছলেন, মিশরের রাজধানী কায়রো, সেখানে অদ্ভুতভাবে তিনি খবর পেলেন যে না, আফানসোকে ইতিমধ্যে গুপ্ত হত্যা করা হয়েছে এবং তার দল সেখানে কোনো খবরই দিতে পারছে না। দুজন পর্তুগিজ ইহুদি, রাব্বি আব্রাহাম আর জোসেফেরও দেখা হলো সেখানে কবিলহামের সঙ্গে, কিন্তু সফর অসম্পূর্ণ থাকলো। জোসেফ ফিরে গেলেন পর্তুগালে। পরবর্তী সময়ে কবিলহাম তার সফরের সঠিক আর বিস্তারিত বর্ণনা পেশ করার জন্য রাব্বি আব্রাহামকে পর্তুগালে পাঠালেন। আর ইতিমধ্যে ওখান থেকে, হরমুজ থেকে, তিনি আবিসিনিয়া বা এখন যেটা ইথিওপিয়া, তার উদ্দেশ্যে যাত্রা করলেন এবং আমৃত্যু সেখানে একজন সম্মানিত বন্দী হিসেবে বসবাস করলেন। 1520 সালে অভিযাত্রী রড্রিগো ডি লিমা সেখানে তাকে খুঁজে পেয়েছিলেন। ততদিনে তার ব্যবসার ইচ্ছা চলে গেছে। এটা গেল এইদিকের খবর। কিন্তু এদিকে পেরো দা কবিলহাম যে তথ্যগুলো পাঠিয়েছে, সেই তথ্যগুলো পেয়ে ভালো করে বিচার বিশ্লেষণ করে 1497 সালে পর্তুগিজরা ভারতবর্ষে আসে জাহাজে কামান সাজিয়ে মশলার বাণিজ্য করার জন্য। এই দলের নেতার নাম ভাস্কো দা গামা। ইতিহাসে ভাস্কো দা গামার নাম আপনি পাবেন একজন মস্ত বড় নাবিক হিসেবে, এক্সপ্লোরার হিসেবে। যেখানে সেখানে তার মূর্তি আছে। কোচিতে আছে তার মূর্তি, কালিকটে আছে তার মূর্তি। পর্তুগালের প্রথম ভাইসরয় হিসেবে ভাস্কো দা গামাকে তখনকার রাজা ইমানুয়েল হিন্দ বলে ডাকা হতো। তখন পাশ্চাত্যের মানুষেরা হিন্দ বলে জানতো এই দেশটিকে। তারা হিন্দে পাঠিয়েছিল প্রথম ভাইসরয় হিসেবে এবং দখল করেছিল তারা একটা বিস্তীর্ণ অংশ। আপনাদের মনে পড়বে, গোয়া কিন্তু পর্তুগালের শাসনমুক্ত হয়েছে 7-এর দশকে। দীর্ঘদিন পর্যন্ত পর্তুগিজরা শাসন চালিয়েছে এখানে। গল্পটা এখানে শেষ হচ্ছে না। তাহলে আশ্চর্য ব্যাপার, ভাস্কো দা গামাকে বলা হয় তিনি এশিয়ার সঙ্গে ইউরোপের সংযোগ সূত্র তৈরি করেছিলেন। ভাস্কো দা গামাকে বলা হয় তিনি সেই ব্যক্তি যিনি কিনা সম্পূর্ণভাবে পুরো বস্তুটি বুঝে করেছিলেন এবং তাকেই সেই জন্য সব থেকে বেশি সম্মান দেওয়া হয়। কেউ কিন্তু পেরো দা কবিলহামের নাম উচ্চারণ করে না, যদিও ভাস্কো দা গামার অনেক দিন আগেই পেরো দা কবিলহাম প্রথম এসেছিলেন কালিকটের বন্দরে, মালাবার উপকূলে। পরে যিনি আবিসিনিয়ায় চলে যান, এখনকার ইথিওপিয়া, এবং সেখানে গিয়ে সাধারণ জীবনযাপন করেন, বন্দী হন, তারপরে তার সেখানে মৃত্যু হয়। তিনি আর ব্যবসার চেষ্টাটা করেননি। ভাস্কো দা গামা সেই পথ ত্যাগ করেননি। কিন্তু এবার দেখুন, পর্তুগিজরা শুরু করলো ভাস্কো দা গামার হাত ধরে মশলার বাণিজ্য। কিন্তু ভাস্কো দা গামার প্রথম কালিকট বন্দরে পা রাখা, সেখানকার শাসক জামোরিন বা সামোরি, যারা 1500 বছর ধরে ওই এলাকা, মালাবার এলাকায় শাসন করেছে, তার সঙ্গে তার আচরণ এবং পরবর্তীকালে
আবার দ্বিতীয়বার ফিরে আসা, প্রথমবার চলে যাওয়ার নেপথ্যের কারণ, দ্বিতীয়বার ফিরে আসার কারণ এবং তারপরে দখল করা কিভাবে হয়েছিল সে ইতিহাস আমাদের কাছে আছে। আমি জানতে চাই ভাস্কো দা গামাকে, যে কিনা মশলার ব্যবসাটাকে প্রথম ইউরোপে প্রতিষ্ঠা করলো এবং যে দীর্ঘ প্রায় 100 বছর ধরে পর্তুগিজদের আধিপত্য বজায় রাখার নেপথ্যের ভূমিকা নিল, যে ভাস্কো দা গামাকে পরবর্তীকালে হিন্দের ভাইসরয় করে পাঠানো হলো, সেপ্টেম্বর মাসে পাঠানো হলো আর ডিসেম্বর মাসের 24 তারিখে তার মৃত্যু হলো। সেই ভাস্কো দা গামা তার জীবনের অন্যান্য দিকগুলো সম্পর্কে কি সব তথ্য আমরা জানি? সব তথ্য কি বলা হয়? মশলার বাণিজ্য নিয়ে যে কাণ্ড ঘটেছিল তাকে আমরা জানি না। এবার আরেকটা তথ্য একটু শুনে রাখুন। পর্তুগিজরা 100 বছর ধরে যদিও মশলার ব্যবসার আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু এরপর তাদের হাত থেকে এই মশলার পুরো আধিপত্যটা কেড়ে নেয় কারা? তাদেরই প্রতিবেশী দেশ ডাচেরা, অর্থাৎ কিনা নেদারল্যান্ডস, এখন যেটা নেদারল্যান্ডস, যাদেরকে বলা হতো ওলন্দাজ। এই ওলন্দাজরা কিভাবে কেড়ে নিল? কারণ এরা কি করলো, এরা দেখলো পর্তুগিজরা একচেটিয়া মশলার ব্যবসা করছে, প্রচুর টাকা কামাচ্ছে, প্রচুর টাকা। শুধু তাই নয়, সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, ফার ইস্ট পর্যন্ত তাদের একটা রীতিমতো সাম্রাজ্য গড়ে উঠেছে, কলোনি গড়ে উঠেছে। এবার ওদের কাছ থেকে এটা কেড়ে নিতে হবে। তারা প্রথম পাঠালো লিসাবোয়াতে কর্নেলিয়াস দ্য হাউটম্যান নামে একজন গুপ্তচরকে। এই হাউটম্যান 1595 সালে ওলন্দাজদের প্রথম নৌবহরকে নেতৃত্ব দিয়ে নিয়ে চলে গেল কোথায়? সুদূর ইন্দোনেশিয়াতে। মশলার আরেকটি আড়ত ইন্দোনেশিয়া। সেখানে তার সাফল্যের উপর ভিত্তি করে গড়ে উঠল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে আমরা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে চিনি। এবার আসুন 1602 সালে এই কোম্পানি তৎকালীন নেদারল্যান্ডস সরকারের কাছ থেকে এশিয়ায় একচেটিয়া ব্যবসা করার সনদ পেল। এই ডাচরাই পরবর্তী সময় পর্তুগিজদের হটিয়ে দিয়ে ইন্দোনেশিয়াতে মশলার ব্যবসা দখল করেছিল। পরে মশলার ব্যবসা সংকুচিত হয়ে গেলে বিশ্ব জুড়ে যে কফির ব্যবসা, সেই কফির ব্যবসাকেও জনপ্রিয় করে তুলেছিল এই ওলন্দাজরাই। তাহলে এরপরে কিন্তু আরও অনেকে এসেছিল মশলার ব্যবসা করতে। এসেছিল ইংরেজরা, এসেছিল এমনকি একটু ক্ষুদ্র অংশ হলেও জার্মানরাও চেষ্টা করেছিল, কিন্তু তারা ঢুকতে পারেনি ইংরেজদের বাধা দানের জন্য। ফরাসিরাও চেষ্টা করেছিল, তারা যদি আফ্রিকা নিয়ে পড়েছিল, তারাও চেষ্টা করেছিল, কিন্তু ইংরেজদের জন্য, প্রতাপের জন্য তারা ঢুকতে পারেনি। তাহলে গতকাল যে তথ্যগুলো আপনাদের বলেছিলাম, আমাদের চাঁদ সদাগর থেকে শুরু করে আমাদের ব্যবসায়ীরা যে মশলাকে, মসলিন, মশলা এবং অন্যান্য বেশ কিছু পণ্য সামগ্রী, হাতের কাজ, সোনার ছোট ছোট মূর্তি থেকে শুরু করে নানান রকমের শিল্প সামগ্রী, যেগুলো নিয়ে তারা ব্যবসা করতেন গোটা দুনিয়া জুড়ে, সেই ব্যবসাকে বন্ধ করল কে? চলুন ফিরে যাই। শ্রীলঙ্কায় ব্যবসা করেছিলেন চাঁদ সদাগর, আপনারা জানেন। চাঁদ সদাগরের নাম বারবার করে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসে পাই। কিন্তু আসুন আবার ফিরে যাই। কোন সময় না, কবে প্রথম কালিকট বন্দরে এসে নামলো এই ব্যক্তিটি, যার নাম ভাস্কো দা গামা। জন্ম 5 সেপ্টেম্বর 1524, মাফ করবেন, 5 সেপ্টেম্বর 1524 ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার আগে এর সম্পর্কে যে তথ্যগুলো, জন্মের সন্তারিখ যা পাওয়া যাচ্ছে, হয় 1460 অথবা 1469। জন্ম কোথায়? আলেমজেনিটো, কিংডম অফ পর্তুগাল, সাইনেস। আর মৃত্যু 24 ডিসেম্বর 1524। কোথায়? কোচিতে, যেখানে তিনি তখন ভারতের ভাইসরয়ের দায়িত্ব পালন করছেন। এবার বলি, এই ভাস্কো দা গামা, তার আসল উদ্দেশ্য কী ছিল?
প্রথমবার 1497 থেকে 1499, 1497 সালে যাত্রা করে প্রথম তিনি কালিকটে এসে নামলেন 1499 সালে। 1499 সাল, কালিকট বন্দর, ভাস্কো দা গামা এসে নেমেছেন। তার বহু উল্লেখ বহু ক্ষেত্রে আছে। রাজা সামরির কাছে তিনি দেখা করেছেন, তারও ইতিহাসে উদাহরণ আছে। তারপর কি ঘটেছিল সেগুলো বলা নেই। শুনতে চান? ইচ্ছে আছে, আগ্রহ আছে, এই ইতিহাস জানার আগ্রহ আছে? যদি আগ্রহ থাকে তাহলে বলুন যে হ্যাঁ, জানতে চাই। এই ইতিহাস আমরা জানতে চাই, যে ইতিহাস পরিষ্কার করে আপনাকে বলে দেবে ভাস্কো দা গামা ঠিক কী ভূমিকা নিয়েছিলেন, ভাস্কো দা গামার আসল উদ্দেশ্য কী ছিল। ভাস্কো দা গামা একটার পর একটা ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন মশলার ব্যবসা বা ব্যবসা নয়, আসল উদ্দেশ্য ছিল এই হিন্দে, তাদের ভাষায় হিন্দুস্তানে তারা এসে তাদের জয়ধ্বজা প্রথিত করতে চেয়েছিল, শাসন করতে চেয়েছিল, করেও ছিল। আবার মনে করিয়ে দিই, গোয়া কিন্তু কিছুদিন আগে পর্তুগিজ শাসন মুক্ত হয়েছে। অর্থাৎ তথ্যটা এইখানে নয়, আসল তথ্যটা লুকিয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে। আসল তথ্যটা লুকিয়ে আছে উদ্দেশ্যগুলো কি ছিল সেইটা দেখার মধ্যে। আসল তথ্যটা লুকিয়ে আছে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই বর্গি কি শুধু মারাঠা বর্গি? না, এই বর্গি শুধু মারাঠা বর্গি নয়। এই বর্গি আসলে এরা যারা বারবার জলদস্যুর ভূমিকা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঢুকেছে, মানুষকে তুলে নিয়ে গেছে, দাস বাজারে বিক্রি করেছে, দামাস্কাসের দাস বাজারে বিক্রি করেছে বাগদাদের দাস বাজারে, বিক্রি করেছে আফ্রিকার দাস বাজারে, এমনকি ইউরোপের দাস বাজারে, আমেরিকার দাস বাজারে, সর্বত্র ভারতের মানুষদের তুলে নিয়ে গিয়ে নৌকো বোঝাই করে, জাহাজ বোঝাই করে, খোলের মধ্যে তাদেরকে গরু ছাগলের মতো নিয়ে গিয়ে বিক্রি করেছে, আফ্রিকা থেকে তুলে এনে বিক্রি করেছে। গোটা পৃথিবী থেকে তারা দাস ব্যবসা চালিয়েছে। শুধু দাস ব্যবসায়ী নয়, শুধু আদম ব্যবসায়ী নয়, তার থেকেও অনেক বড় বড় ক্ষতি তারা করেছে। কি করেছে? তারা নষ্ট করেছে আমাদের বাণিজ্য, তারা নষ্ট করেছে আমাদের স্থল বাণিজ্য, আমাদের জল বাণিজ্য, আমাদের স্বাধীনতা তারা হরণ করেছে, তারা আমাদের সংস্কৃতি বিধ্বংস করেছে, এবং সর্বোপরি মস্ত বড় অংশের মানুষকে ধর্মান্তরিত করে তারা প্রমাণ করেছে তারা তাদের আব্রাহামিক ধর্মের যে চাপ, সেই চাপ কিভাবে এক একটা সমাজকে বিনষ্ট করতে পারে বলে আজও ল্যাটিন আমেরিকার উত্থান ঘটল না। আজও ল্যাটিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল, পেরুর যে সমৃদ্ধ ইতিহাস, যে সমৃদ্ধ ইনকা সভ্যতা, সেই ইনকা সভ্যতা থেকে তারা কিন্তু আজকে পিছিয়ে পড়ল। কারণ ল্যাটিন আমেরিকা জুড়ে কচু কাটা করেছে তারা মানুষদের। একই কাজ করেছে তারা এশিয়া জুড়ে, একই কাজ করেছে তারা আফ্রিকা জুড়ে। এক একটা মহাদেশকে তারা গেছে, ধ্বংস করেছে, বিধ্বস্ত করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে, এবং আজও আরেকটি আব্রাহামিক ধর্মের নাম করে তারা পীড়ন করে চলেছে। আমরা সহ্য করে গেছি। আগ্রাসী সাম্রাজ্যবাদ আমরা কখনো দেখাইনি। হ্যাঁ, দস্যু ছিল দেবপ্রসাদ ঘরমী, জলদস্যু ছিল। ভাস্কো দা গামার আর্মাডা বাহিনী 21টি জাহাজের সন্ধান পাচ্ছে ইতিহাসে। প্রত্যেকটি জাহাজের মাথায় যে চিহ্ন আঁকা থাকতো, যে পতাকা থাকতো, তাতে একটি কঙ্কালের একটি খুলি আর দুটি হাড় এইভাবে রাখা। সেই সময়ের নৌ বাণিজ্যের পৃথিবীতে যখন অন্য রাস্তাগুলো ছিল না, তখন নৌ বাণিজ্যের পৃথিবীতে মানুষ জানত যে জাহাজের মাথায় এই পতাকা উঠছে, সেই জাহাজ হিংস্রিকা। আমাদের সাধু ভাষায় বলি হিংস্রিকা।
জলদস্যু, আপনারা বলেন হারমাট। এই কথাটা কোথা থেকে এলো? আরমাডা থেকে। পর্তুগিজ ভাষায় আরমাডা মানে জাহাজ। আরমাডা থেকে শব্দটা এলো হারমাদ। তাহলে জাহাজে চড়ে যারা আসছে তারা কারা? তারা হারমাদের দল। তারা কিসে চড়ে আসছে? আরমাডা থেকে আরমাডা চড়ে আসছে। আজও পর্যন্ত পর্তুগিজ ভাষায় আরমাডা শব্দটির অর্থ জাহাজ। তাহলে আরমাডা, ভাস্কো ডি গামার 21টি আরমাডা, এই 21টি আরমাডা বিভিন্ন সমুদ্র পথে গেছে এবং এক একটা দেশ করে সেখানে ইমানুয়েলের জয়ধ্বজা রোপিত করেছে। অন্যতম প্রধান এই ভারত ভূমিতে মালাবার উপকূল থেকে কোচি থেকে শুরু করে একটা দীর্ঘ বিস্তীর্ণ এলাকা, ভালো করে খেয়াল করে দেখুন ভারতের ম্যাপ, ওই এলাকাটা পুরোটা দখলে এনেছিল পর্তুগিজরা। আবার ওলন্দাজরাও এসেছিল, ফরাসিরা এসে চন্দননগরে আশ্রয় নিয়েছিল, আর ইংরেজরা তো সবটা দখলই করে নিল। কিন্তু এরা সবাই ভাগ করে ভারতকে লুণ্ঠন করতে চেষ্টা করেছিল। কিন্তু এইবারে আসবো, আপনাদের নিয়ে যাব, বলবো একটি কাহিনী। কি কাহিনী বলবো? এক অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা, যে ঘটনার কথা লিপিবদ্ধ করে গেছেন কে? আমার গুরুদের একজন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি কি লিখলেন? তিনি রক্ত সন্ধ্যা নামের একখানা গল্প লিখলেন। সেই গল্পতে তিনি কি বললেন? তিনি বললেন একটা আশ্চর্য ঘটনার কথা। কলকাতার দুর্গাচরণ ব্যানার্জি লেন চেনেন? অনেকেই হয়তো চেনেন। এই দুর্গাচরণ ব্যানার্জি লেনে এক কসাইয়ের দোকানে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। কি ব্যাপার না, কসাই যে ছিল সে গোমাংস বিক্রি করত। তো দৈনিক সংবাদপত্রে একটা সংবাদ বেরোচ্ছে, দেখা যাচ্ছে দুর্গাচরণ ব্যানার্জি লেনে এক কসাইয়ের দোকানে একটা ভীষণ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। দোকানের মালিক গোলাম কাদের অন্য দিনের ন্যায় যথারীতি মাংস বিক্রয় করছিল। কয়েকজন ফিরিঙ্গি ও মুসলমান খরিদ্দার উপস্থিত ছিল। এমন সময় একজন অপরিচিত ফিরিঙ্গি দোকানে প্রবেশ করে কিছু গোমাংস খরিদ করতে চায়। মুহূর্তের মধ্যে গোলাম কাদের সেই ফিরিঙ্গির ওপরে তার কষা মাংস কাটার ছুরি নিয়ে লাফিয়ে পড়ে এবং লাফিয়ে পড়ে বলতে থাকে, ভাস্কো ডা গামা। একের পর এক আঘাত করতে থাকে, বলতে থাকে, এই আমার স্ত্রীর জন্য, এই আমার কন্যার জন্য, এই আমার বৃদ্ধ পিতার জন্য। দোকানে যারা ছিল তারা এই আশ্চর্য কাণ্ড দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ আসে। পুলিশ যখন এসেছে তখনও সেই গোলাম কাদের উন্মত্তের মতো মেরে যাচ্ছে, আমার স্ত্রীর জন্য, আমার কন্যার জন্য, আমার বৃদ্ধ পিতার জন্য। তাকে তো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। লোকটি ওখানেই মারা যায়, ওই ফিরিঙ্গি লোকটি ওখানেই মারা যায়। তারপরে করোনার যখন কোর্টে ঘটনাটা ওঠে, লেখক বলছেন উৎসাহ সম্বরণ করতে না পেরে আমি দেখতে গেলাম কোর্টে কি হয়। শান্ত হয়ে লোকটি বসে আছে, কোনো কথা বলছে না, কারণ তার সম্পর্কে বলা হচ্ছে সে হঠাৎ করে পাগল হয়ে গেছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, আদালতে প্রথমে করোনার তার রিপোর্ট পেশ করলেন। রিপোর্টে বলা হলো যে এর শরীরে, নিহত লোকটির শরীরে 57টা ছুরির আঘাত পড়েছে। 57টা ছুরির আঘাত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো গোলাম কাদেরকে, তুমি কি এই লোকটিকে আগে থেকে চিনতে? বলে হ্যাঁ চিনতাম। বলে কে? এ তোমার কি ক্ষতি করেছে? বলে আমার স্ত্রী, আমার কন্যা, আমার বৃদ্ধ পিতাকে হত্যা করেছে। বলে তোমার স্ত্রী, তোমার কন্যা, তুমি কি বিবাহিত? বলে করেছিলাম। তারপরে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে কবে হত্যা করলো, কিভাবে হত্যা করলো। কারণ খবর নিয়ে জানা গেল এই লোকটি গোয়া থেকে আসা একজন পর্তুগিজ ফিরিঙ্গি। তার একটা ব্যবসা উপলক্ষে কয়েকদিন আগে যে নিহত হয়েছে কলকাতায় এসেছিল, তার নাম গ্যাব্রিয়েল ডিরোজা। এবং গোলাম কাদের থেকে কুসমিন কালেও কোনোদিন দেখেনি, লোকটি কোনোদিন কলকাতায় আসেওনি। অথচ গোলাম কাদের দাবি করছে যে এ আমার স্ত্রী, আমার বৃদ্ধ পিতা আর আমার ছোট্ট কন্যাকে হত্যা করেছে, আমাকেও হত্যা করতে চাইছিল, তাই আমি ওকে খুন করলাম। বলছে তুমি এরকম কাণ্ড করলে কেন?
গোলাম কাদের উত্তরে বলেছে, আমি যদি আবার ওকে পাই আবার ওকে হত্যা করব। ওর নাম ভাস্কো ডা গামা। ঘটনাটাতে লেখক একটা অদ্ভুত রোম্যান্সের গন্ধ পেলেন। এরই মধ্যে জুরিরা আলোচনা করে, তখনকার দিনে জুরির ব্যবস্থা ছিল, স্থির করলেন যে একে কোনোভাবেই ছাড়া যাবে না, ফাঁসির আদেশ হলো। ফাঁসির আদেশ হলো। 1 মাস পরে ফাঁসির দিন ধার্য করা হলো। এবার লোকটিকে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানাতে। যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার হাত বাঁধা, সেই লোকটি দেখতে পেয়েছে দিনের পর দিন এই লেখক ওখানে গিয়ে বসে আছেন। তাকে ইশারায় ডেকে বলেছে, বাবু সাহেব, আপনি যদি আমার গল্প শুনতে চান আপনি জেলের মধ্যে এসে আমার সঙ্গে দেখা করুন। তা লেখক কৌতূহল সংবরণ করতে না পেরে কয়েকদিন পরে অনুমতি নিয়ে জেলের ভিতরে দেখা করেছেন। তারপর সেখানে গিয়ে তিনি জানতে পেরেছেন আসল ঘটনা নেপথ্যে কি ছিল। প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা গোলাম কাদের, তুমি আমাকে বলো, তোমার কি স্ত্রী, কন্যা, পিতা এদেরকে এই গাব্রিয়েল ডিসুজা হত্যা করেছিল? বলে, একে আমি চিনি না বাবু সাহেব, কিন্তু আমি আবার একে চিনি। কীরকম? বলে, আমার স্ত্রী কয়েক বছর আগে, আমি তখন ময়মনসিংহের কাছে থাকতাম, আমার স্ত্রী কয়েক বছর আগে একটি কন্যার জন্ম দেয়, দিয়ে সে প্রসবেই তার মৃত্যু হয়। তার কিছুদিন পরে আমার ছোট্ট কন্যাটা, বাচ্চাটা, সেও মারা গেল। তার কিছুদিন পরে আমার বাবা হঠাৎ করেই মারা গেলেন। তা আমার মনে হলো এই যে মৃত্যুগুলো ঘটছে, এগুলোর জন্য অন্য কোনো কিছু না, একজন কেউ আছে যে এগুলো করছে, যে মারছে এদেরকে। কে? আমি তাকে খুঁজতে শুরু করলাম। আমি গ্রাম ছেড়ে কলকাতায় চলে এলাম। কলকাতায় অনেক মানুষের ভিড়, সেখানে আমি হয়তো খুঁজে পাবো। আমি গ্রাম ছেড়ে কলকাতায় চলে এলাম, খুঁজতে থাকলাম। একটা মাংসের দোকান খুললাম। আমি এই কাজটাই পারি, অন্য কিছু পারি না। মাংসের দোকান খুললাম, মাংস বিক্রি করি। কয়েক বছর কেটে গেল। তারপরে সেদিন হঠাৎ আমার দোকানে ঢোকা মাত্র আমি ওকে চিনতে পারলাম। এ আর কেউ নয়, এ হচ্ছে সেই ভাস্কো ডা গামা, যে সমুদ্রের বুকের ওপর আমার স্ত্রী, আমার কন্যা, আমাকে, আমার পিতাকে, সকলকে হত্যা করেছিল। ভাস্কো ডা গামা তো একজন ইতিহাসের চরিত্র, তুমি ভাস্কো ডা গামার নাম জানো? বলে, আমি আর কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি, এই হচ্ছে ভাস্কো ডা গামা। ওকে আবার পেলে আমি আবার খুন করবো বলে উত্তেজিত হয়ে গেছে। তখন ওকে লেখক বলছেন, তুমি শান্ত হও, কাহিনীটা কি ঘটেছিল আমাকে বলো, পুরোটা বলো। তখন গোলাম কাদের বলতে শুরু করলো তার কাহিনী কিরকম। বলছে, এই ঘটনা আজকের নয় বাবু সাহেব, কবেকার ঘটনা আমি তাও বলতে পারবো না। আমি আমার স্মৃতিপটে যে ছবি দেখতে পাই সেই ছবি আপনাকে বলতে পারি। ছবিটার কিরকম ছবি? বলে, আপনি কি কালীঘাটের নাম শুনেছেন? হ্যাঁ, কালীঘাটের নাম শুনেছি। মালাবার উপকূলের একটা বন্দর, সুন্দর একটা বন্দর। বলে, হ্যাঁ, খুব সুন্দর একটা বন্দর, একদম ছোট্ট একটা মণিখণ্ডের মতো সমুদ্রের মধ্যে, চারদিকেই সমুদ্রদ্বার, কোনোভাবেই সেখানে যাওয়ার উপায় নেই। ছোট্ট একটা বন্দর কালীঘাট। মোরগের ডাক যদ্দূর শোনা যায় তদ্দূর পর্যন্ত তার বিস্তৃতি। অতি সামান্য মানুষজন সেখানে থাকে। আর সেখানে এই বন্দরটিতে কি হয় না, ব্যবসার জন্য সমস্ত জাহাজগুলো আসে, আর জাহাজের কাছ থেকে যে শুল্ক আদায় হয় তা দিয়ে কালীঘাটের শাসক জামোরিন বা সামরি, তাদের দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চলছে। তারা 1500 বছর ধরে সেখানে সাম্রাজ্য চালাচ্ছেন। মানে পূর্বজন্মে বা কোনো এক জন্মে ওই কালীঘাট বন্দরে আমি জন্মেছিলাম। সেখানে আমি ছিলাম একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। বলে, কিরকম, তুমি একজন ব্যবসায়ী ছিলে সেখানে? বলে, হ্যাঁ, আমি ছিলাম একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, এবং আমার 10-12 খানা সমুদ্র তরণী ছিল। আমার তরণীগুলো কি করত, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেখান থেকে নানান দ্রব্য নিয়ে আসতো, বা আমি অন্যান্য জাহাজ যারা আসতো তাদের কাছ থেকে কিনতাম, কিনে আমি আমার তরণী দিয়ে বাইরে পাঠাতাম। আমি ব্যবসা করতাম। আর আমার আসল পরিবার বাস করতো কোথায় না, মরক্কোতে। মাথায় রাখুন, মরক্কো প্রণালীর সঙ্গে, অর্থাৎ আফ্রিকার এই অংশটির সঙ্গে
ভারতের জল বাণিজ্যের যোগাযোগ কিন্তু তখন ছিল। মাথায় রাখুন, তখন ভারতের জল বাণিজ্য কিন্তু ইউরোপে বিস্তৃত হয়নি। ভারতের জল বাণিজ্য তখন এদিকে আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা দিয়ে আফ্রিকা, আর ওদিকে আপনার সমগ্র পূর্ব এশিয়া অর্থাৎ ফার ইস্ট এশিয়া পর্যন্ত, সিংহল থেকে পেরিয়ে ওদিকে ইন্দোনেশিয়া, ওদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া সব পর্যন্ত পৌঁছেছিল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম যেখানে যেখানে গেছে, ভারতের বাণিজ্য সেখানে সেখানে গেছে। তফাতের মধ্যে আফ্রিকার কিছু কিছু অংশ ততদিনে মুসলমান ধর্মের প্রভাবে পড়েছে বটে, কিন্তু মাথায় রাখুন এদিকে কান্দাহার, আফগানিস্তান, এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু, মধ্য এশিয়া জুড়ে কিন্তু চীন সম্পূর্ণ জুড়ে কিন্তু ছিল মঙ্গোলিয়া পর্যন্ত বৌদ্ধ ধর্মের বিস্তার। আর বাণিজ্যের বিস্তারও ঠিক সেই জায়গাতে ঘটেছে, যেখানে যেখানে বৌদ্ধ দর্শন গিয়ে পৌঁছেছে সেখানে সেখানে বাণিজ্যের বিস্তার ঘটেছে। আর যেখানে পৌঁছয়নি সেখানে সংস্পর্শ তৈরি হয়নি। তাহলে কি দাঁড়ালো? কালিকটে কারা আসছে? কালিকটে আসছে সমস্ত রকমের পৃথিবীর, শুধুমাত্র ইউরোপ বাদে সমস্ত রকমের বণিক সমাজে, যাকে বলে মোসাফের খানা। শরদিন্দু সেই ভাষায় বলছেন। সেখানে কারা কারা আসছে? পীতবর্ণ চৈনিক, তাম্রবর্ণ বাঙালি, লোহিত বর্ণ পারসিক অর্থাৎ লাল জলের চেহারা পারস্যের মানুষ, কৃষ্ণবর্ণ মূর অর্থাৎ মুসলিম। সকলেই কালীগড়ের পথে সমান দর্পে পা ফেলে চলে, কেউ কারোর থেকে ছোট নয়। চীন থেকে আসে লাক্ষা, দারু শিল্প মানে কাঠের শিল্প। ব্রহ্মদেশ হতে আছে গজদন্ত, হাতির দাঁতের কারুকার্য। মলয়দ্বীপ হতে আসে চন্দন। বঙ্গ থেকে কি আসে? ক্ষৌম পট্ট বস্ত্র, সিল্ক, মলমল, ব্যাঘ্র চর্ম, বাঘের চামড়া। চম্পা আর মগধ থেকে আসে চামর, কস্তুরী, চারুকেশরার পুষ্পবীজ। দাক্ষিণাত্য থেকে আসে অগুরু, কর্পূর, দারুচিনি। শ্রীলঙ্কা থেকে আসে মুক্ত। সব কালীগড়ে স্তূপীকৃত হয়, কেনাবেচা হয়। বিভিন্ন বণিকেরা একে অপরের জিনিসপত্র কেনাকাটা করে আবার যে যার দেশে চলে যায়, ব্যবসা করে। অর্থাৎ ব্যবসার আজকে সিঙ্গাপুর যেরকম, কালিকটকে সে আমলের সিঙ্গাপুর বলে ভাবলে আপনি ভুল ভাববেন না, ঠিক তাই। আজকে দুবাই যেরকম, সেরকমই আজকে কালিকটকে যদি ভাবেন একটুও ভুল হবে না, ঠিক তাই। অর্থাৎ সেখানে সমস্ত দেশ থেকে আসছে পণ্য, শুল্ক মুক্ত পণ্য, কেনাবেচা হচ্ছে, শুধুমাত্র আপনি শুল্ক দিয়ে আপনি ব্যবসা করতে পারছেন। আজও সিঙ্গাপুরে ঠিক এইভাবেই ব্যবসা হয়, আজও দুবাইতে এইভাবেই ব্যবসা হয়। অর্থাৎ কালিকট সেদিনের সেই গুরুত্বপূর্ণ একটা বন্দর নগরী। তারা কি করছে, এবারে আসুন কোন কোন বণিকেরা আসছে সেখানে তা দেখে নি। পশ্চিম থেকে তুরস্ক, পারসিক মানে পারস্য থেকে আরব আর মোর সওদাগর, তারা সোনার বিনিময়ে সেগুলো কিনে নিয়ে জাহাজে তুলে কেউ পারস্য উপসাগরের ভিতর দিয়ে ইউফ্রেটাস নদীর মোহনায় উপস্থিত হচ্ছে, কেউ বা লোহিত সমুদ্র অর্থাৎ রেড সির উত্তর প্রান্তে নীল নদের তীরে তরণী ভেড়াচ্ছে। আবার তথা সেখান থেকে প্রাচীর পণ্য সমগ্র পাশ্চাত্য খণ্ডে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। কালীগড়ের রাজা সামরিক এই বাণিজ্য তরণীর শুল্ক আদায় করে তবেই আস্তে আস্তে করে তার সাম্রাজ্য চালাচ্ছেন। দীর্ঘ 1500 বছর ধরে চলছে তার বংশ সাম্রাজ্য চালাচ্ছে ছোট্ট একটি বন্দর নগরীতে, একটা দ্বীপে, মালাবারের উপকূলে একটা দ্বীপে। এইবার আসুন 1498 সাল। এই যে ব্যক্তিটি বলছিল, গল্প বলছিল, বলল এবার একদিন কি হলো জানেন? হঠাৎ দেখি আমরা বিকেলবেলায় প্রতিদিন সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য ওই সমুদ্র তীরে একটা এরকম অশ্বক্ষুরের মতো বাঁধানো জায়গা ছিল, পাথর দিয়ে বাঁধানো। প্রতিদিন সেখানে যেতাম। সেখানে গেছি, তখন আমার সেই জন্মের নাম ছিল মির্জা দাউদ। আমি দেখছি দূর থেকে, সন্ধে প্রায় হয়ে এসছে, দূরে সমুদ্রের বুকের ওপর 3খানা
জাহাজ এগিয়ে আসছে বন্দরের দিকে। জাহাজগুলো আরো একটু এগিয়ে আসার পরে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সবাই জল্পনা কল্পনা করছে কোন দেশের জাহাজ, কোন দেশের জাহাজ, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। আমার কপালে জল্পনার ভাঁজ পড়ল। তাই দেখে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কিছু ভাবছেন মির্জা সাহেব? বলে, হ্যাঁ, এই জাহাজ তো কোনোদিন দেখিনি, এরা তো হিংস্রেকা, তো জলদস্যুর ছাপ রয়েছে জাহাজে। তার মানে এই জাহাজ আসছে নিশ্চয়ই হয় পর্তুগাল অথবা ওলন্দাজদের জাহাজ, দেশগুলোর নাম তখন অন্যরকম ছিল, হয়তো সেখান থেকে এই জাহাজ আসছে। এ তো ভালো কথা নয়। আজ পর্যন্ত হিন্দে এদের পা পড়েনি, এই প্রথমবার এরা আসছে, এরা সমুদ্রের জলদস্যু বলে আমি জানি। মাথায় রাখুন মির্জা দাউদ, এই মির্জা দাউদ তিনি কিন্তু ব্যবসা করেন, তিনি জাহাজে চড়ে ঘোরেন এবং তিনি জানেন, মানে এই চরিত্রটি আর ওই চরিত্রটির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তিনি জানেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা যখন প্রায় নেমে এসেছে, তিনখানি পাল বিচ্ছিন্ন হয়ে গেছে সমুদ্রের ঝড়ে ঝঞ্ঝাঘাতে, ক্ষতবিক্ষত তিনটে জাহাজ, তারা এসে ধীরে ধীরে ওই বন্দরে পা রাখল। জাহাজ থেকে নেমে এলো কারা? জাহাজ থেকে নেমে এলো কয়েকজন ব্যক্তি। তাদের পুরোভাগে যে ব্যক্তিটি রয়েছে তার বর্ণনাটা আগে শুনে নিন, বুঝতে পারবেন তার চেহারাটা কিরকম। যে পুরোভাগে যে ব্যক্তিটি রয়েছেন তার চেহারার মধ্যে একটা রাজকীয় ভাব, বিশাল চেহারা, তার সোনা মাণিক্য খচিত একটা শালপ্রাংশু, বিশাল দেহ, মাণিক্য খচিত সোনার জরির কাজ করা মূল্যবান মখমলের আংরাখা, আর কোটি থেকে জানু পর্যন্ত ওই মখমলের জাঙ্গিয়া, জানু থেকে নিচে চর্ম নির্মিত খাপে আবৃত, মানে চামড়ার তৈরি জুতো পরা, আর মাথায় টুপির ওপর কঙ্কপত্র বক্রভাবে, জলদস্যুদের অন্যতম প্রধান নিদর্শন, তারা যে টুপি পরতো সেই টুপির ওপরে একটি কঙ্কপত্র ব্যাঁকা করে লাগানো থাকতো, এরকম ব্যাঁকা করে, এটাই জলদস্যুদের নিদর্শন থাকতো, সেভাবে লাগানো রয়েছে। কিন্তু তারা যে ভাষায় কথা বলছে সেই ভাষা কেউ বুঝতে পারছে না। মির্জা দাউদ এই ভাষাটি জানতেন। এই পুরুষের সঙ্গে আরো 4-5 জন রয়েছে, তাদেরও ওই রকম পোশাক পরা। মির্জা দাউদ ভাষাটি জানতেন। তিনি কিন্তু পছন্দ করছেন না জলদস্যুরা এসে পা রাখছে। তিনি জানেন এরা লোভী, এরা হিংস্রিকা, এরা সমুদ্রের অতল গর্ভ থেকে হঠাৎ করে উদয় হয় এবং সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যায়। এরা ভারতের সন্ধান এতদিন পায়নি, এই প্রথম পেয়েছে। তিনি পছন্দ করছেন না এদের। তখন মির্জা দাউদ, এই পুরুষরা কয়েকজন কথা বলার চেষ্টা করছে, কেউ কথা বুঝতে পারছে না। তিনি এগিয়ে গিয়ে বলেছেন, তোমাদের ভাষা আমি বুঝি, পর্তুগিজ ভাষা আমি বুঝতে পারি। ওই নবাগত ব্যক্তিটি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দাউদের মুখের দিকে চাইল, তার মুখ অন্ধকার হলো। ধীরে ধীরে সে বলল, তুমি দেখছি মূর, মানে তুমি মুসলমান। মাথায় রাখুন, তখন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের বিশাল লড়াই চলছে পৃথিবীর দখল নিয়ে। যখন এখান থেকে আমাদের দর্শন, আমাদের মানুষজন এখান থেকে কখনো বাইরে বেরিয়ে দখল করেনি, এই দুটি আব্রাহামিক অনুসারীরা, তাদেরকে আরবের মরু থেকে এবং ইউরোপ থেকে বেরোতে হয়েছে, কারণ তাদের কাছে কিচ্ছু ছিল না। তাদের দখলদারি করতে হয়েছে, নৃশংসতা চালাতে হয়েছে। সে নৃশংসতা চালাতেই সে এসেছে, বণিকের ছদ্মবেশে এসেছে। ঠিক যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের ছদ্মবেশে ঢুকেছিল, তারপরে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড হয়ে। ঠিক এক কায়দা, এক কায়দা, এক কায়দা। এবার বাকিটা দেখুন কি হলো। সে মুহূর্তে সে বলল, তুমি দেখছি মূর। তখন সঙ্গে সঙ্গে এই তিনটে শব্দের মধ্যে যে অন্তর্নিহিত ঘৃণা মির্জা দাউদকে বিদ্ধ করল।
তিনি মনোগত বিদ্বেষ গোপন করবার চেষ্টা না করে বললেন, হ্যাঁ আমি মোর। তোমরা দেখছি পর্তুগিজ, জলদস্যু, আমরা বলি হিংস্রিকা। তোমার সঙ্গে পরিচয় আমার প্রথম নয়, কিন্তু ফিরিঙ্গির সঙ্গে আমাদের কোনো রকম সদ্ভাব নেই। এইবারে দ্বিতীয় এক ব্যক্তি তার পাশ থেকে কথা বলল, তার বয়স্ক উদ্ধত কণ্ঠে বলল, মুর কুক্কুরের সঙ্গে আমরা সদ্ভাব রাখি না, মুরের উচ্ছেদ করাই আমাদের ধর্ম। নিমেষের মধ্যে মির্জা দাউদ তার কোমর থেকে ছুরি বের করে বললে, দুই চোখ জ্বলে উঠল, কিন্তু ওই ভাস্কো ডা গামা এই ব্যক্তিকে থামালো। থামিয়ে বলল, আপনি কিছু মনে করবেন না মশাই, আপনি আমাদেরকে একটু দয়া করে আমাদের এখানকার রাজা সামরির কাছে নিয়ে চলুন। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা তার সঙ্গে কথা বলবো। কথাটা শোনার পর সে সঙ্গে সঙ্গে তার ওই সঙ্গীকে বলল, পেড্রো, আর একবার যদি তোর মুখে এরকম কথা আমি শুনি, তোকে মেরে হাড়গুলো গুঁড়ো করে ডালকুত্তা দিয়ে খাওয়াবো। ভাস্কো ডা গামা এই কথাটাই বলছে। পেড্রো নামের সেই লোকটির মুখ ভয়ে নীল হয়ে গেছে। তাও সে কাঁপা কাঁপা গলায় বলছে, আমি সত্য কথা বলতে ভয় করি না, মুর মাত্রই আমাদের ঘৃণার পাত্র। আপনি নিজেও তো মুরেদের কতবার। বলতে বলতেই ভাস্কো ডা গামা তার গলা চেপে ধরে তাকে একেবারে এমন জোরে টিপে অজ্ঞান করে মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কঠিন পাথরের ওপর গিয়ে সেই পেড্রো নামের ব্যক্তিটি পড়ল। সে পড়ে থাকলো মৃতবৎ অজ্ঞান হয়ে। আর মুখটা ঘুরিয়েই মির্জা দাউদের কাছে, আপনি কিছু মনে করবেন না, আসলে যারা অন্যায় কথা বলে তাদের শাস্তি বিধান করাই তো একজন ধার্মিক মানুষের ধর্ম। অভিনয়টা ভাবুন, অভিনয়টা ভাবুন। পেড্রো সত্য কথাটা বলে ফেলেছিল। যদি বলে দিত যে মুর দেখলেই তো আপনি তাদের হত্যা করেন, সমুদ্রে এরকম কতবার এরকম ঘটনা ঘটেছে, কথাটা বলতে সুযোগ না দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হলো। এবার কি হলো, মাথার টুপি খুলে আভূমি নত হয়ে সে মির্জা দাউদকে সম্মান জানিয়ে বলল যে, আপনি আমাকে নিয়ে চলুন, আমাদের সামরির কাছে নিয়ে চলুন। সামরির কাছে নিয়ে যাওয়া হলো। মির্জা দাউদ বললেন, তুমি যেতে চাইছো চলো, তোমাকে আমি নিয়ে যাব, সামরির কাছে নিয়ে যাব, সেটা আমার কর্তব্য। তুমি এখানে এসেছো তো, এটা আমার কর্তব্য। কিন্তু তুমি অতি ধূর্ত, কি জন্য তুমি এখানে এসেছো? সত্য কথা বলো। বাণিজ্য করতে। খ্রিস্টান, আমি তোমাদের চিনি। কলহ তোমাদের ব্যবসা, লোভ তোমাদের ধর্ম, পরশ্রী কাতরতা তোমাদের স্বভাব। এ রাজ্যে কলহ বিদ্বেষ নেই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, হিব্রু নির্বিবাদের শান্তিতে ব্যবসা বাণিজ্য করছে। সত্য বলো, তোমরা কি উদ্দেশ্যে হিন্দে পদার্পণ করেছ? ভাস্কো ডা গামার মুখ রক্তহীন হয়ে গেল। শুধু তার চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো নিষ্ফল ক্রোধ ও হিংসা বিকীর্ণ করতে লাগলো। পরক্ষণে নিজেকে সংবরণ করে আবার আবার কণ্ঠের মধ্যে মাধুর্য এনে মধু ঢেলে সে সুবর্ণ ক্রুশ, সোনার তৈরি ক্রুশটা গলার থেকে হাতে তুলে বলল, এই ক্রুশ স্পর্শ করে সত্য কথা বলছি, সকলের সঙ্গে সদ্ভাব রক্ষা করে বাণিজ্য করা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, আমাকে বিশ্বাস করুন। বলে, বেশ, তোমার কথা বিশ্বাস করলাম। তুমি যখন তোমার প্রভু যিশুর কথা বললে, তোমার কথা বিশ্বাস করলাম। চলো, তোমাকে সামরিক প্রাসাদে নিয়ে যাই। তখন সামরিক প্রাসাদে তারা নিয়ে যাওয়া হলো। বৃদ্ধ রাজা প্রাসাদে উপস্থিত হয়ে সামরিক সম্মুখে নতজানু হয়ে তার বস্ত্র প্রান্ত চুম্বন করে সে আমলের রীতি অনুযায়ী পর্তুগিজ বণিকদিগের অধিনায়ক ভাস্কো ডা গামা বলল, আমার নাম ভাস্কো ডা গামা, আমি পর্তুগালের রাজদূত। আপনার কাছে কালীগড়ে বাণিজ্য করবার অনুমতি প্রার্থনা করতে এসেছি। এই বলে পর্তুগাল রাজার পাঠানো অসংখ্য সোনার তৈরি উপহার, দামি দামি জিনিসপত্র সামরির সামনে তুলে দিলেন। এই পর্যন্ত ঠিক আছে। এরপর ঘটনা, এক বাঙালি প্রভাকর সৃষ্টি, চাঁদ সদাগরের কিছুদিন পরের যিনি একজন নাম করা একজন সৃষ্টি,
যিনি সমুদ্র বাণিজ্যে যার বিরাট নাম ছিল, আজও পর্যন্ত নবদ্বীপ অঞ্চলে তার নাম শোনা যায়। কিন্তু আপনাদের পছন্দ হচ্ছে কিনা গল্পটা? আপনাদের পছন্দ হচ্ছে কিনা গল্পটা? সামরির কাছে গিয়ে তার বস্ত্র প্রান্ত চুম্বন করে বৃদ্ধ পক্ক শ্বশ্রু পক্ককেশ রাজা বসে আছেন। 1500 বছর ধরে তিনি শাসন করছেন, তার বংশ শাসন করছে ওই কালিকট বন্দর। সেখানে গিয়ে তাকে প্রচুর উপঢৌকন দিয়ে বললো, আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, আমাদের বাণিজ্য করার অনুমতি দিন, বাণিজ্য করার অনুমতি দিন। সামরি বললেন, ঠিক আছে, আপনারা ঘুরে দেখুন কয়েকদিন, যদি পছন্দ হয় বাণিজ্য করবেন। পছন্দ হচ্ছে কি না, পছন্দ হচ্ছে কি না আমি একটু জানতে চাই, একটু জানতে চাই। কেমন লাগছে এই গল্পটা? কেমন লাগছে এই গল্পটা? ভাস্কো ডা গামার জীবনের আসল কাহিনী, ভাস্কো ডা গামার আসল পরিচয় কেমন লাগছে? কোনো মতামত নেই? কি আশ্চর্য, কোনো মতামত নেই। এরপর 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 একের পর এক বাণিজ্য তরণী কালিকট বন্দরে এসে থামছে। আর তারা যে সমস্ত জিনিসপত্র নামাচ্ছে সেগুলো অন্যরা কেনার আগেই বেশি দাম দিয়ে, হয়তো সরেশ মাল নয়, নিরেশ মাল, বেশি দাম দিয়ে তারা কিনে নিচ্ছে। এই ফিরিঙ্গিরা কিনে নিয়ে নিজেদের জাহাজ বোঝাই করছে। মির্জা দাউদ বুঝতে পারছেন পরিস্থিতির সুবিধের নয়। মাঝখানে একটা ফোন এসেছিল, মাফ করবেন, ওই জন্য একবার একটু গন্ডগোল হচ্ছিল। তিনি বুঝতে পারছেন পরিস্থিতির সুবিধের নয়। তিনি বুঝতে পারছেন যে এরা ব্যবসা করার উদ্দেশ্যে আসেনি। কোনো ব্যবসায়ী কম দামের জিনিস বেশি দাম দিয়ে কিনবে না। তিনি এটাও বুঝতে পারছেন যে এদের উদ্দেশ্য ভালো নয়, এদের লক্ষ্য অন্য কোনো কিছু। সামরির কাছে গিয়ে একদিন সদল বলে কয়েকজন কালিকটের বাসিন্দা গিয়ে বললেন যে, দেখুন, আমাদের ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে, এই লোকগুলি সুবিধের নয়। সামরি বললেন, যতদিন পর্যন্ত এরা আমার না কোনো ক্ষতি করছে আমি তো কিছু করতে পারবো না। আর দ্বিতীয়ত, এই দীর্ঘ 1500 বছর ধরে আমাদের বংশ এই কালিকট শাসন করে আসছি। জনপ্রিয়তার উপর আমাদের ভিত্তি আর সুশাসনের উপর আমাদের প্রতিষ্ঠা। এরা কোনো ক্ষতি করেনি, আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না। এইভাবে চলছিল। এইবার আসুন নাটকে প্রবেশ করলেন একজন বাঙালি শ্রেষ্ঠী, প্রভাকর শ্রেষ্ঠী, যার কথা বলেছিলাম। প্রভাকর শ্রেষ্ঠীর সাদা পাল ওড়ানো 5খানি জাহাজ যখন বন্দরে ভিড়েছে, তখন ঠিক দুপুর বেলা বন্দরে প্রচুর লোক সমাগম। বাংলার থেকে যখনই কোনো জাহাজ আসে তখনই সবাই আগ্রহী হয়ে সেখানে পৌঁছে, কারণ বাংলা সে সময় সিল্ক, মসলিন যাকে বলা হয়, মলমল, বাংলার সোনার কাজ, বাংলার মৃৎপাত্র, এবং সর্বোপরি যা বাংলার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পণ্য গোটা পৃথিবীর সামনে, কি ছিল জানেন? গুড়। আখ থেকে তৈরি করা গুড়, যে গুড় থেকে বাংলার নাম ছিল গৌড়, এবং গৌড়বঙ্গ বলে প্রসিদ্ধি ছিল। এবং গৌড়ের যিনি অধিপতি হতেন তিনি বাংলাকে শাসন করতেন, তাই গৌড়েশ্বর শশাঙ্কের নাম, তাই গৌড়েশ্বর হিসেবে গোপালের নাম। তাই গৌড় ছিল অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। কেন গৌড়? গুড় থেকে গৌড়। কেন গৌড়? কারণ এই গুড়, তরল গুড়, গোটা পৃথিবীতে গিয়ে পৌঁছতো, সোনা হয়ে ফিরে আসতো। প্রভাকর শ্রেষ্ঠী তাঁর জাহাজ 5খানি না 4খানি জাহাজ নিয়ে তিনি পৌঁছেছেন। মির্জা দাউদ তার পুরনো বন্ধু। প্রভাকর শ্রেষ্ঠী তার জিনিসপত্রে কিছু কিছু নামাচ্ছেন, একটা করে নামাচ্ছেন। সবাই তার চেনা, সবাইকে কুশল সংবাদ নিচ্ছেন। বলছেন, কি মির্জা সাহেব, খবর কি? বলে, না, আপনার আল্লাহর কেরামতে আর আপনাদের শুভেচ্ছায় আমার একটি কন্যা সন্তান হয়েছে। বলে, তাহলে তো আজ রাত্রে আপনার বাড়িতে আমার নেমন্তন্ন।
আরে দেশে বড্ড অসুবিধে, ওই ব্রাহ্মণগুলোর উৎপাদে কুক্কুট মাংস মানে মুরগির মাংস ভক্ষণ করা সেরকম সুবিধা হয় না। আপনি একটু ভালো করে কিন্তু কুক্কুট মাংস খাওয়াবেন, আপনার গৃহিণীকে বলবেন যেন ভালো করে রান্না করে। ওরে জাম্বো বলে খালাসিকে বলছেন, তুই দড়িটা ধর, দাঁত বের করে হাসিস না, ধর, আর ওখান থেকে ওপর থেকে যা জাহাজ থেকে পাটাতনে রাখা আছে কতগুলো বস্ত্র রাখা আছে সেগুলো আন দেখি। সবাই জড়ো হয়েছে, সবাই জড়ো হয়েছে, ভাস্কো দা গামাও তার দলবল নিয়ে জড়ো হয়েছে, দেখছে তার আনা জিনিসপত্র প্রভাকর শ্রেষ্ঠীর। জিনিসপত্রের মধ্যে রয়েছে বাংলার অসামান্য সমস্ত কারুশিল্প, রয়েছে ব্যাঘ্রচর্ম, আর রয়েছে মলমল। মলমল মলমল এত সূক্ষ্ম, এত সুন্দর, এত অপূর্ব যে ভাস্কো দা গামা দেখেই বুঝেছে যে এই মলমল তো কোনোদিন আমরা দেখিনি। পারস্য থেকে মলমল যায় বটে, এত সূক্ষ্ম, এত অপূর্ব, যেন মাকড়সার জালের মতো, এত অপূর্ব মলমল তো আমরা কোনোদিন দেখিনি। এ আমাকে নিয়ে গিয়ে ইমানুয়েলকে উপহার দিতেই হবে, ইমানুয়েলকে উপহার আমাকে দিতেই হবে। এই মলমল, এ মলমল আমার চাই, মনে মনে স্থির করে নিয়েছে। ইতিমধ্যে মির্জা দাউদ কথা বলছেন প্রভাকর শ্রেষ্ঠীর সঙ্গে, বলছেন যে বাহ, এবারে মলমল তো খুব ভালো এনেছেন শ্রেষ্ঠী, তা কতটা এনেছেন? বলে 1 জাহাজ। বলে মূল্য? বলে আপনার বাড়িতে তো রাত্রে খেতেই যাচ্ছি, তখনই কথা বলবো। তাহলে ঠিক আছে, ভালো কথা, আপনার 1 জাহাজ পুরোটাই আমি কিনলাম, আপনার পুরো জাহাজটাই আমি কিনলাম। বলতে বলতে ভাস্কো দা গামা এসে শ্রেষ্ঠীকে, প্রভাকর শ্রেষ্ঠীকে বলতে চেয়েছেন। ততদিনে ভাস্কো দা গামা শিখে নিয়েছেন স্থানীয় ভাষা খানিকটা। তিনি বলছেন, আমি আপনার কাছ থেকে ওই মলমল কিনতে চাই। বলে আমি তো আপনাকে আর বিক্রি করতে পারবো না, মলমল তো এখন ওনার, এখন তো মির্জা দাউদের এই মলমল তো আমি আপনাকে বিক্রি করতে পারবো না। বলে পারবেন না মানে? আপনি কি মূল্যে ওনাকে বিক্রি করছেন? আমি আপনাকে দ্বিগুণ মূল্য দেবো, সোনায় দাম চোকাবো, আপনি আমাকে বিক্রি করুন। বলেছেন না, আমি আপনাকে বিক্রি করতে পারবো না, এখন মলমলের মালিক হচ্ছেন উনি, আপনি ওনার সঙ্গে কথা বলুন। তখন মির্জা দাউদ বলেছেন যে কি, শোনো সামরিনের এখানে আইন হচ্ছে মালের অধিকার তার। আমি প্রথমে কিনেছি, আমার সঙ্গে এই শ্রেষ্ঠীর বহুদিনের পুরনো সম্পর্ক, আমাদের বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের লেনদেন আদান প্রদান চলে। তুমি চাইলেও এই মলমল একটি কণাও, একটি সুতোও তুমি পাবে না। বলে কেন পাবো না? আমি তোমার কাছ থেকে ছিনিয়ে যদি নিই। বলে ছিনিয়ে নেবে তুমি আমার কাছ থেকে? এত বড় দুঃসাহস? বলে হ্যাঁ, ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে। বলতে বলতে তরোয়াল বের করেছে ভাস্কো দা গামা, তরোয়াল বের করেছে ভাস্কো দা গামা। মির্জা দাউদও পিছিয়ে যাওয়ার পাত্র নন। ভাস্কো দা গামার বিশাল বড় সড়ো চেহারা, মির্জা দাউদ অত লম্বা চওড়া নন, তিনি ছোটখাটো, কিন্তু তিনি ক্ষিপ্র। আর তাঁর যে তরোয়াল সেটা হচ্ছে দামাস্কাসের তরোয়াল, আর ভাস্কো দা গামার যে তরোয়াল সেটা লম্বা, স্টিলেটো। স্টিলেটো এক রকমের তরোয়াল যেটা লম্বা হয়, সরু লম্বা হয়, ইস্পাতের। আর দামাস্কাসের যে তরোয়াল সেটা যে বাঁকানো ছুরির মতো, বাঁকা চাঁদের মতো, কিন্তু সে তরোয়ালের ক্ষমতা অনেক বেশি। পুরাণকালে কথা ছিল, উশি যদি কেউ হাতে পায় কাপুরুষ ও সিংহ হয়ে যায়। আর দামাস্কাসের তরোয়াল যার হাতে থাকে, সে যদি লড়াই করতে জানে, তার সামনে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। সে আমলে এই আইনটাও ছিল, যখন দুটি পক্ষ যুযুধান হয়ে ওঠে তখন অন্যরা জায়গা ছেড়ে দেয়। যেরকম ডুয়েল লড়াইয়ের মতোই একই লড়াইয়ের সিস্টেম তখনকার দিনেও ছিল। তাই যে মুহূর্তে জনতা দেখতে পেল যে মির্জা দাউদ আর ভাস্কো দা গামার মধ্যে একটা দ্বৈরথ হবে, তারা কি করলো? তারা সসম্মানে জায়গাটা ছেড়ে দিল। খালি হয়ে গেল সমুদ্রের তীরের একটা বিস্তীর্ণ এলাকা, যাতে দুজন লড়াই করতে পারে। ভাস্কো দা গামা প্রথমে পাহাড়ের মতো তার তরোয়াল সামনে নিয়ে সোজা এগিয়ে এলো। মির্জা দাউদ, তিনি ছোটখাটো, তিনি বিশাল বলশালী নন, কিন্তু তিনি ক্ষিপ্র,
তিনি কাল সাপের মতো ক্ষিপ্র। তাঁর তরোয়াল অর্থাৎ দামাস্কাসের সেই তরোয়াল ভাস্কো ডা গামার উরু ছুঁয়ে বেরিয়ে চলে গেল, আর তার আঘাতটা যেটা এসেছিল মির্জা দাউদের ওপরে সেটা হুড়মুড়িয়ে সে গিয়ে পড়লো পাথরের ওপর। ভাস্কো ডা গামার উরুর যে চর্মের আবরণ, বস্ত্রাবরণ আস্তে আস্তে লাল হয়ে উঠতে থাকলো রক্তে। ভ্রুক্ষেপ না করে লড়াই চলতে শুরু করলো। চলছে লড়াই, কখনো এ কখনো ও, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মির্জা দাউদ এটা পরিষ্কার বুঝলেন যে এর সঙ্গে যদি লড়াই করতে হয় এর শরীরের শক্তি অনেক বেশি, ক্ষিপ্রতা দিয়ে একে লড়তে হবে এর সঙ্গে। বারবার করে তার তরোয়াল ভাস্কো ডা গামার কণ্ঠের পাশে গুঞ্জন শব্দ করে চলে গেল, কিন্তু বারবার প্রতিহত হলো। আবার বারবার করে মির্জা দাউদকে আঘাত করার চেষ্টা করলো ভাস্কো ডা গামা, কিন্তু পারল না, প্রতিহত হলো। করতে করতে একটা সময় মির্জা দাউদ দেখলেন তিনি লড়াই করতে 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 তাকে সমুদ্রের দিকে নিয়ে এসেছেন, মানে আর এক পা পিছনেই তার মৃত্যু। এইবার যখন ভাস্কো ডা গামা দেখলো যে পেছনেই সমুদ্র, আর তো পিছনে আমি সমুদ্রে পড়ে যাব, সর্বশক্তি দিয়ে সে আঘাত করতে এলো এবং তার হাতের এইখানে তরোয়ালের উল্টো পিঠ দিয়ে একটা জোরে আঘাত করলেন মির্জা দাউদ। হাত থেকে ছিটকে গেল তরোয়াল। এইবারে তার কণ্ঠে ওই দামাস্কাসের বাঁকানো তরোয়ালটি ধরে তিনি বললেন, এবার খ্রিস্টান কুকুর, স্বীকার কর তুই কেন এখানে এসেছিস। শপথ নে তোর মা মেরি আর জেসাসের নামে যার কোনোদিন এখানে পা দিবি না, তবে তোকে আমি ছাড়বো, নইলে তোকে কিন্তু এইখানেই হত্যা করব। ভাস্কো ডা গামা অকুত ভয়। ভাস্কো ডা গামার উত্তর হচ্ছে, হত্যা করো আমাকে, হত্যা কর। তুই আমাকে হত্যা করলে হিন্দে ইমানুয়েলের জয়ধ্বজা অনেক সহজে প্রথিত হবে। তুই বণিককে হত্যা করেছিস, গোটা বিশ্বে সংবাদ ছড়িয়ে যাবে। আর মোর কুক্কুর, জেনে রাখ তোদের আমরা একজনকেও ছাড়ব না। উত্তরে মির্জা দাউদ বললেন, এতদিনে তোর অভিপ্রায় বোঝা গেল, বুঝতে পারলাম তোর অভিপ্রায় কি। তুই কি চাস? তোরা আসলে এখানে এসেছিস বাণিজ্য করতে নয়, সাম্রাজ্য করতে। আর সাম্রাজ্য করতে এসেছিস বলেই তোরা এই চেষ্টা করছিস। ঠিক আছে, তোকে তো হত্যা করবই। তোর জাহাজের 130 জন আসে, তোর 4টে জাহাজ মিলে সব কটাকে কচু কাটা করে সমুদ্রের জলে ফেলে দেবো। ইমানুয়েলের কাছে কিছু পৌঁছবেই না, খবরই কেউ পাবে না। বলছে, হ্যাঁ তুই এটা করতে পারিস, তোদের ধর্মে এটা বলেছে, তুই এটা করতেই পারিস, কিন্তু জেনে রাখিস কোনো না কোনোভাবে খবর পৌঁছবেই। মির্জা দাউদ বুঝলেন তিনি তো শাসক নন, তিনি জামরি নন, তিনি এটা করতে পারেন না। অতএব অন্য পন্থা অবলম্বন করতে হবে। তাকে বললেন যে দেখ, তোকে কিন্তু সম্পূর্ণ শেষ করতে আমরা পারি, ইচ্ছে করলে সামরিকে বলে তোকে এখান থেকে তাড়িয়েও দিতে পারি। তুই যদি শপথ করিস তোর ধর্মের নামে, তাহলে তোকে ছেড়ে দিতে রাজি আছি। ভাস্কো ডা গামা বাধ্য হয়ে ওই ক্রুজ ছুঁয়ে শপথ করতে বাধ্য হলেন যে তিনি আর কোনোদিন হিন্দে পা রাখবেন না এবং তিনি কোনোভাবেই আর চেষ্টা করবেন না তাঁর রাজাকে গিয়ে বলে, ইমানুয়েলকে গিয়ে বলে যাতে হিন্দের ওপর সাম্রাজ্য বিস্তার করা যায়, এমন চেষ্টা তারা করবেন না। শপথ করলেন। তার 3 দিন পর ধীরে ধীরে সমুদ্রে মিলিয়ে গেল তাদের সেই 3টি জাহাজ। কিন্তু কিন্তু ইতিহাস কি বলছে? এইখানে কি সত্যি শেষ হয়ে যাচ্ছে ঘটনা? না না না, শেষ হয়ে যাচ্ছে না ঘটনা এখানে। এই লড়াইও এখানে শেষ হয়ে যাচ্ছে না। আর কেনই বা মির্জা দাউদ যখন সে গোলাম কাদের হয়ে জন্মেছে, কেনই বা সে গাব্রিয়েল নামের ওই লোকটিকে 57 বার ছুরিকাঘাত করে হত্যা করছে? কেনই বা ভাস্কো ডা গামাকে সে বারবার আক্রমণ করে প্রতি জন্মে হত্যা করতে চাইছে? কেনই বা বলছে আমার স্ত্রী, আমার শিশুকন্যা, আমার পিতা সকলকে তুই হত্যা করেছিলি, তোকে আমি ছাড়বো না, তুই সমুদ্রের জলদস্যু, তোকে আমি ছাড়বো না। আপনাদের মতামত দেখব, বাকি গল্পটা আগামীকাল বলবো। আজকে এই পর্যন্ত বলবো, বাকি গল্পটা আগামীকাল বলবো।
শত্রুর শেষ রাখতে নেই, ঠিক কথা পৃথা। কিন্তু মানুষের মধ্যে সৎধর্ম যখন থাকে, মানবিকতা যখন থাকে, তখন অন্যভাবে মানুষ কাজ করে। দেখি কে কি বলছেন। বাকি গল্পটা আগামীকাল বলবো। কেনই বা গোলাম কাদের তার দোকানে এরকমভাবে হত্যা করেছিল গাব্রিয়েল নামের ওই পর্তুগিজ ব্যবসায়ীকে, যে গোয়ার থেকে এসেছিল তার দোকানে। কেনই বা ভাস্কো ডা গামার নাম বারবার করে উচ্চারণ হয়েছিল বলবো। বাকি গল্পটা আগামীকাল বলবো। আসল পরিচয়টা আগামীকাল দেব। চর মশলা এত সহজে শেষ হওয়ার কাহিনী নয়। এবারে দেখি কে কি বলছেন। 1 ঘন্টা পেরিয়ে গেছে। ওরে বাবা, অনেকক্ষণ কথা বলেছি। কেমন লাগলো গল্পটা? একটু শুনি কেমন লাগলো গল্পটা বা পুরো কাহিনীটা। এখনো তো শেষ হয়নি, বাকি আছে। দেখি কি বলছেন। আশিসবাবু আছেন, সুস্মিতা সিনহা আছেন, সুলেখা সামন্ত আছেন, শিল্পী ব্যানার্জি বাপরি আছে, শিপ্রা দাস আছেন। হ্যাঁ, এই গল্পটা অচেনা গল্প তো তো লাগলো কেমন সেটা একটু জানান। মৌমিতা শিকদার দিশি আছেন, সরোজ ব্যানার্জি, রঘুনাথ বাবু, শুভ্র তথাগত। বলবো না শুভ্র, বলবো না, কিচ্ছু বলবো না। বই থেকে পড়ছি না, আমার পড়া, আমার জানা, সেখান থেকে বলছি। বইটা রেখেছি সামনে। প্রিয়ঙ্কর আছেন, শুভ্র আমি বলবোই না, কালকে বলবো। কালকে গল্পটা শেষ করবো, তখন বলবো। আর কে আছেন? আর কে কি বলছেন? সুস্মিতা সিনহা, তীর্থ সরদী মিত্র। হ্যাঁ, দাঁড়াও, তীর্থ এখনো শেষ হয়নি। কৃষ্ণা ব্যানার্জি এখনো শেষ হয়নি, কিন্তু তীর্থ এখনো শেষ হয়নি। কৃষ্ণা দেবী এখনো শেষ হয়নি। পৃথা, সাসপেন্স থেকে গেল। হ্যাঁ, সাসপেন্স থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, ওরা কাদের বলছেন নৃশংস? আচ্ছা, দেবপ্রসাদ, প্রসূন, শ্বেতা ভট্টাচার্য, স্বপ্না পাল, তিলোত্তমা হোতা। আত্মকাহিনী, ইতিহাস সত্যিই কথা বলে। ইতিহাসকে ঠিকমতো জানতে পারলে ইতিহাস সত্যিই কথা বলে, সত্যিই কথা বলে, সত্যিই কথা বলে। এই গল্পটা প্রমাণ করে দেয়, এটা গল্প নয়, সত্যি ঘটনা। এটা প্রমাণ করে দেয় ভাস্কো ডা গামা আসলে, আপনি এখন উইকিপিডিয়া খুঁজুন, পাবেন ভাস্কো ডা গামা আসলে জলদস্যু ছিল। কিন্তু ভাস্কো ডা গামা পূজিত হয়, সে এশিয়া আবিষ্কার করেছিল এইভাবে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। উদাহরণটা কেমন লাগলো গল্পটা? এখনো তো বাকি আছে। মঙ্গল সরকার। আচ্ছা বেশ, তীর্থ সারথী, আজকে রাত্রে অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে কালকে তো ওই গল্পটা আছেই। গল্প না, মানে ঘটনাটা আছেই। শুধু এটাই নয়, বাণিজ্য করতে আসেন তাদের বাক্য বিনিময়, সেটা সবসময় মানে ইশারায় হতো, বা এক এক এলাকায় এক এক রকম ভাষা ছিল। অর্ণব, হ্যাঁ পাপড়ি, কালকে স্কুল আছে, থাকুক। কিন্তু না না, আমি এনসাইক্লোপিডিয়া নই। আমি এগুলো একটুখানি খবর রাখি, আমি ইতিহাস পড়তে ভালোবাসি। ইতিহাস এবং ইতিহাসকে কেন্দ্র করে যা কিছু, সেগুলো একটু খোঁজ খবর করি, একটু যুক্তিবাদী মন নিয়ে খুঁজি। না অন্নদাশঙ্কর রায়ের গল্প নয়, দেবপ্রসাদ, সুস্মিতা, ধ্রুব, মৌমিতা শিকদার দিছে। হ্যাঁ, কালকে বলবো, কালকে বলবো। এই চর মশলার খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা। কারণ মশলা নিয়ে যে বাণিজ্য এখন সেটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে বটে। কিন্তু একটা সময় পৃথিবীতে কত খুন, কত রাহাজানি, কত কেলেঙ্কারি, কত গুপ্তচর বৃত্তি, কত নারী দিয়ে মধুচক্রের টোপ, শুধুমাত্র এই মশলার বাণিজ্যের জন্য। আর এই ভাস্কো ডা গামা ভারতে এসেছিল কিন্তু মশলার বাণিজ্য করার জন্য, মশলা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এবং তার পাশাপাশি তার উদ্দেশ্য ছিল কি, ভারতে সাম্রাজ্যবাদ বিস্তার করা। তৃষ্ণা, ধন্যবাদ। উদাহরণটা চিহ্ন দিয়ে কেন, তুমি লেখো কেমন লাগলো তোমার, কেমন লাগছে তোমার। ঠিক আছে, রাত্রে দেখা হচ্ছে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ জানালাম, ওনাদের দিয়েও করান। 1000 না হলে কিন্তু ওখান থেকে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক করা যাচ্ছে না। আর খাঁটি মিডিয়ার যে দরকার, সেটা তো আপনারা জানেন। যদি মনে হয় যে
অরণি বলেছেন, কিন্তু বলবেন না, খবরদার বলবেন না, তাহলে কিন্তু সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। খবরদার বলবেন না। তো যদি মনে হয় যে মিডিয়া এরকম হওয়া উচিত, তাহলে সেই মিডিয়াকে বাড়তে একটু সুযোগ করে দিন। আমি তো অন্য কিছু চাইনি আপনাদের কাছে কখনোই, শুধু এইটুকুই চেয়েছি। 4 মাস পেরিয়ে গেল, আমরা কাজ করেই যাচ্ছি, কিন্তু আমাদের তো একটু সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আপনারা তৈরি করে না দিলে কে করে দেবে বলুন? আগের পর্বটা গতকালই রয়েছে, সৌমিত্র গতকালই রয়েছে, আর আগামী পর্বটা আগামীকাল পাবেন। ঠিক আছে, নমস্কার সকলকে, ধন্যবাদ। ও হ্যাঁ, শেষে একটু ওই বাজনাটা একটু শোনানোর ইচ্ছে আছে আমার। যে বাজনাটা আপনারা শুরুতে শুনেছিলেন, সেই বাজনাটাই একটু শোনানোর ইচ্ছে আছে, কারণ এই বাজনাটার সঙ্গে কোথায় যেন একটা মিল পাই। এই মিলটা পাই বলেই বলছি। এই যে ঘটনাটা, এটার সঙ্গে একটা কোথায় মিল পাই। এই বাজনাটা শুনতে শুনতেই বিদায় নেওয়া যাক। মনে করিয়ে দিই, রাত 8টায় কিন্তু আজকে দেখা হচ্ছে এবং অনেক কিছু নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন সকল, আনন্দম, নমস্কার, প্রণাম, দিন ভালো কাটুন।